প্রায় 2 মাসের ওপর হয়ে গেল নতুন কোনো কেস হাতে আসছে না দেখেও ব্যোমকেশ বহাল তবিয়তে দিন কাটাচ্ছে। বেশ কয়েকদিন ধরে দেখছি ও একটা বই খুব মন দিয়ে পড়ছে। আজ সকালে উঠে বসার ঘরে গিয়ে দেখি আজও ব্যোমকেশ ওই বইটাই পড়ছে। তুমি অনেক দিন ধরে এই বইটা পড়ছো দেখছি, কি বই এটা? আরে ভাইয়া, এসে পড়েছো। এটা অনেক পুরনো বই। এটার নাম মিস্টেরিয়াস অফ এনশিয়েন্ট ইজিপ্ট। দারুণ হিস্টোরিক্যাল একটা বই। প্রাচীন ইজিপ্টের অনেক না জানা তথ্য আছে এই বইটাতে। প্রাচীন ইজিপ্টের কথা শোনা মাত্র দ্বিগুণ উৎসাহে বললাম, যেমন যেমন কিছু একটা ঘটনা বলো। ইতিহাসের পাতায় মমির কথা তো শুনেছ আশা করি, কিন্তু ভাবো এত হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা কতটা উন্নত হয়েছিল চিকিৎসা বিজ্ঞানে, যে ফেরাওদের দেহ আজও খুলে দেখলে দেখা যাবে তাদের দেহে কোনো পচন ধরেনি। আর যেমন ধরো পিরামিড, তখনকার দিনে তো এত বড় বড় যন্ত্র ছিল না, কিন্তু এত কঠিন ফিজিক্সের মেজারমেন্টস আর ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব না জেনেও ওরা এত সুন্দর পিরামিডগুলো বানিয়ে ফেললো কিভাবে? প্রাচীন মিশরীয়রা কিন্তু অনেক রকম দেবদেবীর পুজো করত, যেমন ওরা বিড়াল, কুকুর, শিয়াল, কুমির, আরও অনেক অপদেবতার পুজো করত। আরও অনেক কিছু জানার আছে বুঝলে ভাইয়া, বিশেষ করে আনুবিসের জায়গাটা দারুণ ইন্টারেস্টিং কিন্তু। আর তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর ঘটে যাওয়া ঘটনাগুলোও সুন্দর। এই আনুবিস বস্তুটা কি? বললাম না, প্রাচীন মিশরীয়রা অনেক দেবদেবীর পুজো করত। আনুবিসকে ওরা ডেথ অফ গড বলতো, যার পুরো শরীর একটা মানুষের মতো হলেও তার মাথাটা কিন্তু শিয়ালের। কথাটা শেষ করার আগেই বসার ঘরে টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ গিয়ে ফোনটা তুলে নিল। হ্যালো, ইয়েস মিস্টার বক্সি স্পিকিং। হ্যাঁ বলুন দাসবাবু, এখনই বেরোতে হবে, জরুরি দরকার। আচ্ছা আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা আপনি গাড়ি পাঠালে তো ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, রাখো রাখো। রিসিভারটা নামিয়ে রেখে বলল, চলো বন্ধু, তৈরি হয়ে নাও। একটা অকশন হাউসে চুরি, কয়েক লাখ টাকার একটা দামি পাথরের মূর্তি খোয়া গেছে। দাসবাবু গাড়ি পাঠাচ্ছেন নিশ্চয়ই, দাঁড়াও তৈরি হয়ে আসি। আমি ও ব্যোমকেশ তৈরি হতে হতেই গাড়ির শব্দ পেলাম। গাড়ি বাড়ির নিচে এসে হর্ন দিল। আমরা তৈরি হয়ে নিচে গিয়ে দেখলাম পুলিশ জিপ দাঁড়িয়ে রয়েছে। আমরা উঠে পড়লাম। গাড়ির চালক এক নতুন হাবিলদার, তাই জন্য ব্যোমকেশকে কোনো প্রশ্ন করল না। ছেলেটির গাড়ি চালানোর হাত বেশ ভালো। বড় রাস্তায় উঠে গাড়ি জোরেই টেনে সে পাটুলির দিকে এগিয়ে চলল। এখন রাস্তায় বেশি জ্যাম নেই, খালি রাস্তা, তাই বলেই হয়তো ছেলেটি খুব তাড়াতাড়ি পৌঁছে দিল আমাদের। অকশন হাউসটা বেশ বড় ধরনের দেখলাম। একটা বড় দোতলা বাড়ি, তার নিচের তলায় সব জিনিসপত্র রাখা। নিচে অল্প লোকও চোখে পড়ল আমাদের। বুঝলাম নিচের তলায় অফিস, আর উপরে হয়তো বাড়ির মালিক নিজে থাকেন। ভেতরে আসতেই চোখে পড়ল এদিক ওদিক সাজানো বহু পুরনো অ্যান্টিকের জিনিস। ব্যোমকেশ আমায় একটা ছোট হল ঘরের মতো জায়গা দেখিয়ে বলল, দেখো ভাইয়া, ওটা হলো অকশন রুম, ওইখানেই জিনিস কেনা বেচা হয় বুঝলে। এদিকে আগেও এসেছি, কিন্তু দোকানটা চোখে পড়লেও কোনোদিন আমাদের ভিতরে ঢোকা হয়। আজ বাইরে বেশ কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। আমরা ভেতরে গিয়ে দেখি দাসবাবু সেখানে একটা সোফার উপরে বসে অন্য একজন মানুষের সাথে কথা বলছেন তিনি। আর কথা শুনে মনে হলো বাঙালি নন, কারণ তার কথায় হিন্দির টান আছে। মাঝারি গরম, শরীরে দামি মসলিনের কাজ করা পাঞ্জাবি তিনি পরেছেন। বয়স যতদূর আন্দাজ 45 থেকে 50-এর ঘরে। গায়ের রং শ্যামলা, আর মাথা জোড়া এক মস্ত টাক, আর হাতে ধরা একটা সুন্দর কাজ করা লাঠি। ওটার ওপরটা যে কোনো চকচকে ধাতুর, তাতে আমার সন্দেহ নেই। আমাদের দেখেই দাসবাবু ও লোকটি হাত জোর করে দাঁড়ালো। আমরাও নমস্কার জানিয়ে এগিয়ে গেলাম। দাসবাবু প্রথমেই বললেন, আসুন ব্যোমকেশ বাবু, বসুন বসুন, আমি পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন এই অকশন হাউসের মালিক বলবন্তজি। আর বলবন্তজি, ইনি হচ্ছেন সেই বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সি। আর ইনি হলেন ওর সহকারী, পেশায় লেখক অজিত বাবু। ব্যোমকেশ আর আমি একটা সোফায় গিয়ে বসলাম। ব্যোমকেশই বলল, হ্যাঁ বলুন, কি চুরি হয়েছে? ফোনে তো পুরোটা বললেন না, এখন সবটা একটু খুলে বলুন দেখি। দাসবাবু একটা কাগজ ওর পকেট থেকে বার করে
ব্যোমকেশের দিকে এগিয়ে দিল। আমি পাশেই ছিলাম, তাই চোখে পড়ল সেখানে লেখা আছে, দেবতা আনুবিস ভালো নয়, তাতে ঘরে অমঙ্গল হয়। ওটা সিন্দুক থেকে বার করে রাখবেন, তাতে আপনারই মঙ্গল। আনুবিস লেখাটা দেখা মাত্র আমার মনটা কেমন করে উঠল। এ তো সেই ইজিপ্টের ভয়ানক মৃত্যুর দেবতা। এই দোকানে এইসবও কেনা বেচা হয় নাকি? ব্যোমকেশ বলল, এটা তো একটা ক্লিয়ার হুমকির চিঠি। আপনি যখন জানতেন এই চিঠিটার কথা, তবে পুলিশকে আগে খবর দেননি কেন? বলবন্তজি একটু ইতস্তত হয়ে বললেন, আসলে ব্যোমকেশ বাবু, আমার এই ব্যবসা অনেক দিনের, আর বোঝেনি অনেক দামি দামি অ্যান্টিক্স থাকে আমার কালেকশানে। সো একটা ভালো সিন্দুকের দরকার হয় বেশি দামি জিনিসগুলো রাখতে। আমারও এরকম একটা সিন্দুক আছে, তাই ওই হুমকি দিয়ে লাভ নেই। কোনো চোরই এই সিন্দুক খুলতে পারবে না, কারণ পুরা সিন্দুক লোহার, আর চাবি একটাই, ওটা থাকে শুধু আমার কাছে। সেটাও খুব সিক্রেটভাবে রাখি আমি। কথাটা বলার সময় বলবন্তজির মুখে একটা হাসি খেলে গেল। ব্যোমকেশ শুধু বলল, আচ্ছা, তারপর বলুন কিভাবে চুরি গেল জিনিসটা। বলবন্তজি আবার বলা শুরু করলেন, হ্যাঁ ব্যোমকেশ, যে আনুবিসের মূর্তি আমার কাছে ছিল সেটা একদম আসলি, কালো কোষ্টি পাথরের তৈরি, আর সারা শরীর সোনা দিয়ে কারুকার্য করা। আর সবথেকে ভ্যালুয়েবল হলো ওই আনুবিসের চোখে থাকা নীল রঙের দুটো দামি পাথর। ওই মূর্তি খুদ ইজিপ্ট থেকে এসেছে, কোনো একটা সমাধি ক্ষেত্রতে নাকি সেটা পাওয়া গেছিল। তারপর চোরা মার্কেট ঘুরে ঘুরে সেটা আসে আমার হাতে। আর মূর্তিটার একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, বুঝতেই পারছেন, তাই ওটার দাম এখন কত। দাসবাবু একটু মাথা নাড়িয়ে বলল, তা লাখ খানেক তো হবেই। ওই মূর্তির আসল ভ্যালু হলো কমসে কম 10 লাখ, আর সেটার জন্যই ওটা চুরি গেল। 10 লাখ! এই কথাটা শুনে আমার মনটা কেমন করে উঠল। 10 লাখের একটা মূর্তি মানে তো বিশাল ব্যাপার। আর তার থেকেও ভালো হবে যদি ব্যোমকেশ সেই মূর্তি খুঁজে বার করতে পারে। আমার খুব ইচ্ছে ওই মূর্তিটা একবার দেখা। সে যাই হোক, বলবন্তজি বললেন, এই যে আজ ফ্রাইডে, সো ওই মূর্তিটা আজই অকশানে ওঠার কথা। কিন্তু আমাদের অকশন হাউসের একটা নিয়ম আছে যে যদি কোনো অ্যান্টিক্স বেচতে হয় সেটা শোরুমে সাজিয়ে রাখতে হয়, যাতে মানুষ ওটা দেখে আর তারপর তার ভ্যালু বুঝে কিনবে। সবসময় রাতে ওটা সিন্দুকে থাকলেও এই 3 দিন অকশন রুমে থাকার জন্য ওটা আর তোলা হয়নি। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মূর্তি নেই। ভাবুন একবার, সকাল সকাল কত বড় লস হয়ে গেল আমার। ব্যোমকেশ দেখলাম এতক্ষণ চুপ করে থেকে ওর কথাগুলো শুনছিল। এবারে বলল, আচ্ছা বলবনজি, আপনি বললেন মূর্তিটা 3 দিন অকশন রুমে ছিল, তার মানে কেউ না কেউ মূর্তিটা পছন্দ করেছে বা কিনবে বলে কথা বলছে। তাদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয়? বলবন্তজি একটু ভেবে বললেন, হ্যাঁ, আমি এই কথাটাও ভেবে দেখেছি। ওই মূর্তি কেনার জন্য আমার কাছে মোট 3 জন মানুষ এসেছিল। বলতে হবে না দে আর এক্সট্রিমলি রিচ। নিলামে উঠলে তাদের মধ্যে ঠিক ওটা কেউ না কেউ নিত আমার জানা। তা ওদের কাউকে সন্দেহ হয়? দেখুন, 2 জনকে তো হয় না, কারণ ওরা খানদানি বড়লোক, সো ওরা টাকা দিয়ে জিনিসটা কিনবে আমার মনে হয়। কিন্তু একটা লোক নাম আকাশ সিং আগেও আমার দিয়ে অনেক দামি দামি অ্যান্টিক্স কিনেছে, তবে ও আমায় বলেছিল যে ওর কাছে এখন অত টাকা নেই, তবে ওর মূর্তিটা কেনার ইচ্ছে ছিল বিকজ অফ হিস্টোরিক্যাল ভ্যালু। কিন্তু আমার কি করার বলেন, যে ভালো দাম দিবে তাকেই দেব, ওটাই আমাদের অকশনের নিয়ম আছে। আর আমি ওকে বলেছিলাম যে ফ্রাইডে অকশন, যদি আপনি ওই দিন টাকা জোগাড় করতে পারেন
তবেই কিনে নেবেন নিলামে উঠলে। লোকটা তখন রক্ত গরম চোখে আমার দিকে যেভাবে তাকিয়েছিল ব্যোমকেশবাবু, আমার আজও মনে পড়ে। দাসবাবু পেছন থেকে বললেন, তা কি করেন তোমার এই আকাশ সিং? আর বাকি যে দুইজন আছে তাদেরও নাম ঠিকানাও আমায় জানতে হবে, তাতে পুলিশের একটু সুবিধে হবে। আর আকাশ সিংকে সরাসরি জেরা করলেই তো আসল মালটা বেরিয়ে আসবে। না দাসবাবু, আপনি তা পারেন না, কারণ আপনার কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই কারো বাড়ি গিয়েই আপনি তল্লাশি চালাতে পারবেন না। কিন্তু ওদের নাম ঠিকানার সব ডিটেলস আমার চাই। বলবনজি, আপনার কাছে পেয়ে যাবো আশা করি। তা সে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওই মূর্তিটা আমার যেভাবেই হোক চাই। আর তাই আমি ব্যোমকেশবাবুকেও এই কেসটা দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি আমার মূর্তিটা ফিরে পাই। ব্যোমকেশ এবার উঠে গিয়ে বলল, আপনার এই সিন্দুকটা দেখা যায় যেখানে ওই মূর্তিটা থাকতো? কিন্তু এই মূর্তিটা তো এই 3 দিন বাইরে বার করাই ছিল, তাই ওটা দেখে লাভ কি হবে? ওটা তো খালি। তাও আপনারা বলছেন যখন, আপনারা আসুন আমার সাথেই উপরে আমার ঘরে। আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম বলবন্তজির পেছন পেছন। বেশ বড় ধরনের বিদেশি কায়দায় তৈরি সাজানো ওপরটা। বলবন্তজি একটা ঘরের সামনে এসে আমাদের দিকে ঘুরে বললেন, আপনারা একটু বাইরে দাঁড়ান, আমি ওই সিন্দুকটা একটু খুলে নিই। বুঝতেই পারছেন, আমি ওই সিন্দুকের চাবি খোলার ব্যাপারটা সিক্রেট রাখতে চাই। কেউ আপত্তি করল না। 2 মিনিটের মাথায় আমাদের ঘরে আসতে বললেন তিনি। ঘরের এক কোণায় একটা টেবিলের উপর রাখা সিন্দুকটা বেশ সুন্দর কাজ করা। ওটা এখন খোলা রয়েছে আর সেটা ফাঁকা। ব্যোমকেশ এগিয়ে গিয়ে চারিদিকে ঘুরে পুরো সিন্দুকটা ভালো করে দেখল, তারপর বলল, চলুন, আমার যা দেখার হয়ে গেছে। ব্যোমকেশের মুখে তখন যেন ছোট একটা হাসি চোখে পড়ল আমার। আমরা আবার নিচে এসে বসায় ব্যোমকেশই প্রথম কথা বলল, আচ্ছা বলবনজি, আপনার হাতের ওই লাঠিটার উপর দিকের বারটা কি পুরো সোনার? বলবন্তজি একটু থমকে অবাক হয়ে বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, এটা আমার একটা শখ বলতে পারেন। আরে বলবনজি, ওটা তো অনেক দামি মূর্তি। তবে আপনি ওটার ইন্স্যুরেন্স করিয়ে রাখেননি? তাহলে তো আর কোনো চিন্তাই করতে হবে না। না ব্যোমকেশবাবু, টাকাটা বড় কথা নয়। ওটার মতো ভ্যালুয়েবল জিনিস পাওয়া দুষ্কর। আর ইনসিওর আমি করিয়েই রেখেছি, ওটা নিয়ে অসুবিধা হবে না। কিন্তু ওই মূর্তিটা আমার চাই। ঠিক আছে, ধন্যবাদ বলবনজি। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মূর্তি উদ্ধার করে দেওয়ার। কেসটা আমি নিলাম। তাহলে আজ আমরা উঠি, কেমন? দাসবাবু আমাদের ছেড়ে আসার কথা বলতেই আমরা দাসবাবুর জিপেই বাড়িতে ফিরলাম। আর গাড়ি থেকে নেমে ব্যোমকেশ দাসবাবুকে বলল, আপনি একটা কাজ করুন, আজ রাতের মধ্যেই আকাশ সিং আর বাকি জনের ব্যাপারে যতটা তথ্য পারবেন বার করে ফোনে জানান। আরে আর কি বড় কাজ, হয়ে যাবে হয়ে যাবে। দাসবাবুর জিপটা ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল। সেদিন খাওয়ার টেবিলে ব্যোমকেশ বলল, জানো ভাইয়া, আমার খুব ইচ্ছা ছিল এই আনুবিসের আসল মূর্তিটা নিজের হাতে দেখা। তার জন্যই কেসটা হাতে নিলাম। জিনিসটার অনেক ভ্যালু আছে। আচ্ছা, বলবন্তজি কিন্তু আমাদের সামনে ওর সিন্দুকটা খুলল না। আর যদি ওটা কোনো চাবি দিয়ে খুলে থাকে, তবে একবারও চাবির ঝনঝন ধাতব শব্দ হবে না? হ্যাঁ ভাইয়া, ব্যাপারটা তুমি ভালোই ধরেছ। আমিও ভাবছিলাম এটা নিয়ে, তবে ওটা যে বড় কোনো ব্যাপার না, কারণ উনি হয়তো সাবধানে চাবিটা লাগিয়েছিলেন। তবে আরেকটা ব্যাপার তুমি লক্ষ্য করোনি, যেটা শুধুমাত্র আমি দেখেছি। আমি যখন সিন্দুকটার কাছে গেলাম, সেখানে কিন্তু কোনো চাবি লাগানোর লক কিন্তু পেলাম না। তার জায়গায় একটি মাত্র ছিদ্র। তাই বলা যায় উনি হয়তো অন্য কিছু ব্যবস্থা করে রেখেছেন সিন্দুকটা খোলার জন্য। তাহলে কি নাম্বার প্যাটার্ন আছে সিন্দুকের নিচে বা কোথাও? হতেই পারে। সেই দিন দুপুরে আর তেমন কিছুই ঘটেনি। আমি দুপুরে বসে বসে ব্যোমকেশের ওই বইটা পড়ে দেখছিলাম। ইজিপ্ট নিয়ে লেখা দারুণ একটা বই। সে যাই হোক, রাতের বেলা খালি বসার ঘরে ফোনটা বেজে উঠল। দাসবাবু ফোন করে বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, শুনুন, আকাশ সিং লোকটা সত্যি সন্দেহজনক। কারণ লোকটা পেশায় একজন ইতিহাসের অধ্যাপক, আর ওনার কাছেও ইতিহাসের অনেক পুরনো অ্যান্টিক্স আছে। আর ভদ্রলোক ইদানিং রেসের মাঠে জুয়া খেলা শুরু করেছেন।
আর খবর নিয়ে জানলাম উনি বেশ ভালো মোটা টাকা জিতেওছেন এই জুয়ায়। তাই বলাই যায় ওনার হঠাৎ করে এই বড়লোক হওয়ার কারণ কিন্তু ওটাই। তবে লোকটার বাড়িতে আনুবিসের মূর্তিটা আছে বা উনি নিয়েছেন কিনা তা এখনই বলা যাবে না। আর লোকটার আর্টের হাত ভালো, দারুণ হাতের কাজ জানেন। তবে লোকটার অ্যান্টিক্সের কালেকশনটা নিজের ইতিহাসের প্রতি ভালোবাসার জন্যই। তো এই তো গেল আকাশ সিংয়ের গল্প। আর বাকি অন্য দুজন হলেন জাত বড়লোক। ওদের ওই মূর্তিটার ভ্যালু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওরা শখের জন্য অ্যান্টিক্স জমায়। তাই আশা করি ওদেরকে নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। ও আর আসল কথা, আকাশ সিংকে কিন্তু দিনের বেলায় পাবেন না, অধ্যাপক মানুষ, তাই চেষ্টা করবেন ওর বাড়িতে ওই বিকেলের দিকেই যাওয়ার, বুঝলেন? লোকটাকে তখনই বাড়ি পাবেন আশা করি। ব্যোমকেশ খালি দাসবাবুকে বলল, ঠিক আছে, তবে আর আকাশ সিং লোকটাকে একটু বাজিয়ে দেখা যাক, যদি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। ওকে, ধন্যবাদ দাসবাবু। ব্যোমকেশ ফোন রেখে বলল, কাল আমি নিজের পরিচয় গোপন করে আকাশ সিং লোকটার বাড়ি যাব। লোকটাকে একবার দেখে আসা যাক, কি বলো ভাইয়া? তার জন্য আমার তোমাকে দরকার হবে, কাল তৈরি হয়ে নিও। আমার মনটা কেমন যেন বলছিল ব্যোমকেশ আমায় সাথেই নেবে, আর সেটাই হলো। পরের দিন সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমি তৈরি হয়ে নিলাম। ব্যোমকেশ দেখলাম একটা স্যুট পরে তৈরি হয়ে এলো, আর ওর কাঁধে ঝুলিয়েছে একটা ক্যামেরা। ওটা নিয়ে এগিয়ে এসে আমার গলায় ঝুলিয়ে দিয়ে ও বলল, শোনো ভাইয়া, তুমি এখন একজন কলেজের স্টুডেন্ট, আর তোমার হিস্ট্রি প্রজেক্টের জন্য কিছু দারুণ অ্যান্টিক্সের ছবি চাই। সেই জন্য আমরা আকাশ সিংয়ের বাড়ি যাচ্ছি, আর আমি তোমার দাদা। কলেজের নাম জিজ্ঞেস করলে বলে দেবে বিবেকানন্দ ইউনিভার্সিটি। ব্যাস, সব মনে থাকবে তো? যা যা বললাম। উনি কিন্তু একজন প্রফেসর, তাই ওটার সুযোগ নিয়েই আমাদের সব জানতে হবে। আর লোকটা কিছুতেই স্টুডেন্টকে ফিরিয়ে দেবে না আশা করি। ট্যাক্সি নেবে নাকি? তার দরকার পড়বে না, বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটা পথ, গল্প করতে করতে পৌঁছে যাব। তাই চলো তাহলে। আজ ফুটপাতে বেশি ভিড় নেই, তাও বর্তমানে গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার জায়গায় রয়েছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গেছে। আমি আর ব্যোমকেশ পথ ধরে হাঁটছি। ব্যোমকেশ আমায় বলল, চলো ভাইয়া, একটা গলির ভিতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে, কিন্তু ঠিক তাড়াতাড়ি পৌঁছে যাব। সত্যি বেশ কম সময় লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই অনেকটা বড়। একটা পাহারাদার গেটে বসে আমাদের দেখেই তাড়াতাড়ি গেটটা খুলে দিল। বাড়িটার দরজা অবধি সেই আমাদের এগিয়ে দিল। বড় বেশ একখানা বাগান, বাড়ি অবধি চলে গেছে, আর তার মাঝখানে পাথর বেছানো রাস্তা। সেইখানে একটা সাদা রঙের অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটি চাকর এসে দরজা খুলে দিল, আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘর। চাকরটা আমাদের বসতে বলে চলে গেল। উনি যে কোনো অধ্যাপক হবেন তার বলে দিতে হয় না, কারণ ওনার বসার ঘরেই এক আলমারি ভর্তি বই রাখা, আর ঘর সাজানো বহু সুন্দর সুন্দর মূর্তি আর ফুলদানি দিয়ে। বোঝা গেল লোকটার ঘর সাজানোর শখ আছে। এমন সময় ঘরে প্রবেশ করলো একজন বয়স 40-এর ভদ্রলোক। ছিপছিপে শরীর, প্রায় 6 ফুটের কাছাকাছি হাইট হবে। নাকের কাছে একটা মোটা গোঁফ, যা লোকটার ব্যক্তিত্বকে শতগুণ বাড়িয়ে দিচ্ছে। উনি প্রবেশ করার সাথে সাথেই ব্যোমকেশ উঠে প্রণাম জানালো। উনি হাতে একটা সিগারেট খাচ্ছিলেন। আমাদের দেখেই রাশবাড়ি গলায় বললেন, আপনারা? ঠিক চিনতে পারলাম না তো। নমস্কার, আমার নাম সুবিমল, আর এটা আমার ছোট ভাই অনিরুদ্ধ। আমিও ছোট করে নমস্কার জানিয়ে দিলাম। সে ঠিক আছে, কিন্তু আপনাদের আগমনের কারণটা বলুন। এই যে আমার ভাইটিকে দেখছেন, ইতিহাসের ছাত্র, ওর কলেজে নাকি কেটা প্রজেক্ট দিয়েছে, বুঝলেন? তাই কিছু পুরনো ইজিপ্ট আর ওই অ্যান্টিক্সের ছবি লাগবে। ও ক্যামেরাও নিয়ে বেরিয়েছে। আচ্ছা, আমি শুনেছি আপনি অনেক অ্যান্টিক্স কালেক্ট করেন, তাই ওকে আপনার কাছেই নিয়ে এলাম। যদি দয়া করে আপনি ওকে ওইগুলোর কিছু ছবি তুলতে দেন তবে খুব ভালো হয়। আকাশ সিং লোকটা দেখলাম ব্যোমকেশের কথায় একটু খুশি হয়েই বললেন, ও আই সি। কেউ যদি জিনিসগুলো দেখতে চায়,
আমি দেখাতে পারি, তবে অতি সাবধানে ওইসব জিনিস হ্যান্ডেল করতে হয়। আপনারা আমার সাথে আসুন উপরের ঘরে। তা আপনার ভাইয়ের কোন কলেজে পড়া হয়? আমি নিজেই বললাম, বিবেকানন্দ ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওরা এত ভালো কলেজ প্রজেক্ট দিচ্ছে, এটা জেনে আমার ভালো লাগলো। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম। ওনার ওপরের একটা ঘর পুরোটাই বই দিয়ে ঠাসা, সবই ইতিহাসের, কিন্তু তার মধ্যেই চারিদিকে সাজানো আছে সুন্দর সুন্দর অ্যান্টিকের জিনিসগুলো। বেশিরভাগই পোড়ামাটির আর পাথরের কাজ করা মূর্তি। ব্যোমকেশ একটা সুন্দর নৌকা দেখিয়ে বলল ওটা নাকি হাতির দাঁতের তৈরি। আর সব থেকে অবাক করা জিনিসটা হলো একটা পুরনো আমলের রিভলভার। আকাশ সিং লোকটা ওটা দেখিয়ে বললেন, এই জিনিস সহজে পাবে না, এটা ব্রিটিশ আমলের রেজিমেন্টের সেনাদের ব্যবহার করা রিভলভার। ব্যোমকেশ সব জিনিসগুলো খুঁটিয়ে দেখছিল, আর আমি নিজের ক্যামেরাতে ছবি তুলে রাখছিলাম। ব্যোমকেশ ওনাকে বলল, আকাশবাবু, আপনার তো দারুণ কালেকশন দেখছি। তা অনেক টাকা খরচ হয়েছে তো এসব কিনতে? সে একটু হয় বটে, নিজের সারাটা জীবন তো ইতিহাসকে ভালোবেসে কাটিয়ে দিলাম, বিয়ে থাওয়া করিনি, তাই এই সমস্ত ইতিহাসের অ্যান্টিক কেনার আর জমাবার লোভ সামলাতে পারি না। আর টাকা রেখে কি করব বলুন, খাবে কি? তাই এটা আমার একটা শখ বলতে পারেন। ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উকি মারছিল, তাই করেই ফেললাম। আচ্ছা স্যার, আপনার কাছে আনুবিসের মূর্তি নেই? আমি বুঝলাম কথাটা বলে ভুলই করেছি। আকাশবাবুর কানমুখ দেখলাম রাগে গরম হয়ে গেছে। যে লোকটা এই কিছুক্ষণ আগে আমাদের সাথে ভালোভাবে কথা বলছিল, হঠাৎ করে রেগে যাওয়ায় যেন অন্য রূপ ধারণ করেছে। তিনি বললেন, রাবিশ, একটা দারুণ সুন্দর অনুবিশের মূর্তি পেয়েছিলাম। আমি ইতিহাসের মানুষ, আসল জিনিস চিনতে ভুল হয় না। ওটা খাঁটি জিনিস, ভেবেছিলাম কিনে নেব, কিন্তু এই মাসের রেসের মাঠে একটা মোটা টাকা লস খেয়েছি। টাকাটা হাতে থাকলে সঙ্গে সঙ্গে আমি কিনে নিতাম ওটা। ওরা ব্যবসায়ী, আর্টের কদর বোঝে না। মূর্তিটা আমার কেনার খুব ইচ্ছে ছিল। ব্যোমকেশ একটু পরিস্থিতি নরম করার জন্য বলল, না না, আমার ভাই আজই একটা ইজিপ্ট নিয়ে একটা বই পড়ছিল, হয়তো নামটা কোথাও দেখেছে, তাই মুখ ফসকে বার করে ফেলেছে। লোকটা এবার আমার দিকে এগিয়ে এসে শান্ত গলায় বললেন, তুমি অনুবিশের মূর্তি দেখবে, আসো আমার সাথে। ব্যোমকেশের চোখটা জলজল করে উঠল। আমি মনে মনে ভাবছি, তাহলে উনিই সেই আনুবিসের মূর্তি চুরি করেছেন। লোকটা আমাদের নিয়ে এগিয়ে গিয়ে একটা বন্ধ অন্ধকার ঘরে প্রবেশ করালেন। তারপর টেবিলের ওপর ছোট একটা বাল্ব জ্বালিয়ে দিলেন। সেই টেবিলের ওপর নানা ধরনের কাজের যন্ত্রপাতি রাখা আছে। এদিক ওদিক ছড়িয়ে আছে অনেক বড় পাথরের টুকরো। হঠাৎ আমার মনে পড়ল, দাসবাবু বলেছিলেন ওনার হাতের কাজ নাকি খুব ভালো। তিনি এগিয়ে গিয়ে একটা ড্রয়ার খুলে একটা কালো জিনিস বার করে আনলেন। সেটা দেখে তো আমি থ, কারণ হাত বিগতের মতো কালো পাথরের তৈরি একটা মূর্তি। অতি নিপুণভাবে মূর্তিটা তৈরি করা হয়েছে। মূর্তিটা দেখিয়ে কেমন যেন ভয় হয়। মূর্তির পুরো শরীরটা মানুষের মতো হলেও মুখটা শিয়ালের মতো। আর সেই দেবতার পুরো শরীর জুড়ে খোদাই করা রয়েছে অসংখ্য গহনা। শিল্পীর হাতের প্রশংসা না করার কোনো প্রশ্নই ওঠে না। ব্যোমকেশ বলল, আপনার তো দারুণ হাত মশাই, এত সুন্দর মূর্তি যে আপনি বানিয়েছেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনি এটা বানালেন কিভাবে? আকাশবাবু দেখলাম একটা শান্ত গলায় বললেন, খুব সহজ। আমি যেদিন অকশন হাউসে মূর্তিটা দেখতে গিয়েছিলাম, একটা ক্যামেরাও ছিল আমার সাথে। মালিক বলবন্ত লোকটা দেখার আগেই একটা ছবি তুলে রেখেছিলাম, সময় করে বানিয়ে ফেললাম। দারুণ হাতের কাজ আপনার, আমি ছবিতে দেখেছিলাম, পুরো সেই রকম মনে হলো মূর্তিটা। আসল মূর্তিটা দেখলে বুঝতেন ওটা কতটা ভ্যালুয়েবল। ওটা এর থেকে 1000 গুণ বেশি সুন্দর। ওই মূর্তির চোখ দুটো ছিল নীল, অর্থাৎ নীল রঙের দামি পাথর, আর মূর্তির সব অলংকার সোনার তৈরি। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল আমার। তারপর এটা ওটা অল্প কথার পর
আর সেইখানে বসিনি। আমরা নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে আকাশবাবু আমাদের বললেন, আপনারা ফিরবেন কিসে? ট্যাক্সি ডেকে দেবো? না না, এর কোনো দরকার নেই, আমরা চলে যাব, কাছেই আমাদের বাড়ি। আমরা আবার হাঁটতে শুরু করলাম। পরে বুঝেছিলাম ওই পরামর্শটা মেনে নিলে হয়তো ভালোই করতাম। আমরা আবার বড় রাস্তা পেরিয়ে আবার সেই গলির পথেই গেলাম। আগের বার আসার সময় বেশ তাড়াতাড়ি হয়েছিল। আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা কি বুঝলে তুমি? আমার তো আকাশ সিং লোকটাকে ভালো বলেই মনে হলো। ব্যোমকেশ নিজের মনে কিছু বিড়বিড় করতে করতে যাচ্ছিল। আমার কথা শুনে সে বলল, একটা সোজা জিনিস মাথায় আসছে না। আকাশ সিং লোকটার যেরকম হাতের কাজ দেখলাম, উনি কি সত্যি ওটা ফটো দেখে বানিয়েছেন না আসলটা চুরি করে, সেটা কিন্তু আমরা জানি না। তাই সন্দেহটা বেশিভাবে দানা বাঁধছে ওর উপর। হতে পারে চুরিটা ওই করেছে আর হুমকির চিঠিটাও ওনার দেওয়া। আচ্ছা তুমি ওকেও সন্দেহ করছো নাকি? আমার তো মনে হলো না যে তিনি এইসবের মধ্যে জড়িয়ে আছেন। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই ধরেছ। উনি আমার সন্দেহের তালিকায় ছিলেন, আর সামনে দেখা করে একদম পরিষ্কার হয়ে গেলাম। আমরা এগোচ্ছি একটা গলির অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প অল্প আলো থাকলেও সেই জায়গাটা একটু বেশি অন্ধকার। আমরা সেইখান থেকে এগিয়ে যাব, এমন সময় হঠাৎ করে সামনে 3টি অন্ধকার মূর্তি দেখা গেল। গলিটায় এত অন্ধকার থাকলেও তাদের দুজনের হাতে মোটা ধরনের লাঠি আছে তা বলে দিতে হয় না। ওই পাশে একটা বড় ডাস্টবিন ছিল, তার চারপাশে বড় ময়লার স্তূপ। ওইখানেই ওরা হয়তো গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। ব্যোমকেশ আমার হাতে একটা চাপ মেরে বলল, ভয় পেও না অমরজিৎ, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এমন সময় ওদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, বড় বার বাড়ছেন দেখছি বাছা ধনেরা। শুনলাম একটা দামি মূর্তির কেস নাকি আপনি হাতে নিয়েছেন। তাই কেসটা খতম হওয়ার আগেই যদি আপনাদেরকে এখানে খতম করে দিই, কেমন হয়? হেসে বলে উঠল লোকটা। ব্যোমকেশ চুপ ছিল এতক্ষণ। হঠাৎ যেন তার মুখে একটা হাসি দেখা দিল। সে হেসে নিজের বাজখাই গলায় নির্ভয়ে জবাব দিল, অজিতেশ বক্সি তোদের মতো ভাড়াটে গুন্ডাকে ভয় পায় না। তোদের যে পাঠিয়েছে তাকে বলে দিস মূর্তিটার কেস আমার হাতে এসেছে, সেটা যেভাবেই হোক আমি উদ্ধার করবই। ওদের মধ্যে আবার সেই লোকটা বলে উঠল, এই বেশি কথা বললে না, এখানেই মেরে রেখে দেবো, চুপ। ব্যোমকেশ নিজের পকেটে হাত বাড়ালো আর বার করে আনলো ওর রিভলভারটা। সামনের লোকগুলো রিভলভার দেখা মাত্র একটু একটু করে পেছোতে শুরু করলো, কিন্তু মুহূর্তের অসাবধানতাবশত চোখের নিমেষে অবকাশ পড়ার আগে দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা ব্যোমকেশের হাতে একটা বাড়ি মারল। মুহূর্তের মধ্যে ব্যোমকেশের হাতে ধরা রিভলভার মাটিতে গিয়ে পড়ল। এই সুযোগে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল লোকগুলো। ব্যোমকেশ সামনের সন্ডা দুটো লোককে লক্ষ্য করে এগিয়ে গেল, আর অন্য লোকটা আমার দিকে এগিয়ে এলো। আমার মুখ লক্ষ্য করে লাঠি দিয়ে একটা বাড়ি মারবে, আমি এক লাফে ছিটকে পড়লাম পাশে। তারপর লোকটাকে লক্ষ্য করে একটা লাঠি ছুঁড়ে দিলাম। লোকটার সেটা দেখে হকচকিয়ে গেল। মুহূর্তের মধ্যে আমি চোখ মুখ বন্ধ করে চিৎকার করে ঘুষি চালিয়ে দিলাম ওর তলপেটে। লোকটা এমনিতেই একটু রোগাটে ধরনের ছিল। সে এবারে ছিটকে পড়ল ডাস্টবিনটার দিকে। লোকটা তখন মাটিতে পড়ে গোঙাচ্ছে, কিন্তু হঠাৎ আমার ব্যোমকেশের দিকে নজর গেল। ওদিকে তখনও ধস্তাধস্তির শব্দ হচ্ছে। দুটো কালো শরীর ঝাঁপিয়ে পড়েছে ব্যোমকেশের উপর, তাদের একজনের হাতে লাঠি। আমি অন্ধকার লক্ষ্য করে দেখলাম একজনকে একটা মোক্ষম প্যাঁচ দিয়ে ধরাশায়ী করলো, কিন্তু পেছন থেকে অন্য লোকটা ওর ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলো। ব্যোমকেশ আঘাতে নিচু হয়ে আসতেই হঠাৎ আমার চোখে পড়ল একটু দূরে পড়ে থাকা রিভলভারটা। আমি একটা ডিগবাজি খেয়ে ওইখানে পৌঁছে সেটা তুলে তাক করলাম লোকগুলোর দেখে। লোকগুলো দেখলাম ভয় পেয়েছে। আমি বন্দুক হাতে অতি সাবধানে ব্যোমকেশের দিকে এগিয়ে গেলাম। রাস্তায় এই সুযোগে লোকগুলো চোখের নিমেষে দেয় ছুট। অন্ধকার গলির মুখের কাছে গিয়ে ডান দিকে ঘুরে তারা অদৃশ্য হয়ে গেল। তুমি ঠিক আছো তো? ও তখনও হাঁপাচ্ছে। ঘাড়ের কাছে হাত এনে ব্যথার সুরে বলল, হ্যাঁ, লোকগুলো সংখ্যায় বেশি ছিল বলে বেঁচে গেল।
একটাকে বাগে আনতে পেরেছিলাম, ওই সুযোগে অন্যটা মারতে পারলো। আমার হাতটা ধরো তো বন্ধু। আমার হাতটা ধরে ও উঠে দাঁড়ালো। আমি ওর হাতে রিভলভারটা দিয়ে দিলাম। আমরা এগিয়ে গেলাম গলি ধরে। গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়লাম বড় রাস্তায়। সেখানে একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। পথে ব্যোমকেশের মুখটা দেখলাম গম্ভীর, মানে ও কিছু একটা নিয়ে চিন্তা করছে। বাড়িতেও খাবার টেবিলে কিছুই বলল না। আমি জানি এখনও নিজেকে ডুবিয়ে দেবে নিজের ভাবনার জগতে। ওর মনে এখন চলছে হাজারো প্রশ্নের ঝড়। আমি ওর ঘরে গিয়ে বসলাম। ও পুরো ঘরে পায়চারি করছিল। আমায় দেখেই বলল, আরে ভাই এসো, ওই টেবিলে ডায়েরিতে কিছু প্রশ্ন লেখা আছে বুঝলে, ওটা দেখে আমায় একটু পড়ে বলো তো। আমি ডায়েরিটা তুলে লেখাগুলো দেখলাম। প্রথমেই লেখা ছিল, বলবন্তজি সিন্ধুকের লকটা আমাদের সামনে খুলল না কেন? আমাদের ওপর হামলার লোক কে পাঠিয়েছে? আদেও কি বলবন্তজির মূর্তিটা চুরি হয়েছে? আকাশ সিং জুয়ার মাঠে এখন বড় লস খেয়েছে, তার জন্য চুরি করবে না। মূর্তিটা সরাবার অন্যরকম কি কিছু কারণ আছে? আর ইন্স্যুরেন্স? প্রশ্নটা দেখা মাত্র আমি বললাম, দেখো, আকাশ সিং মূর্তিটা চুরি কিন্তু করতেই পারে। ও হয়তো তার জন্যই নকল মূর্তিটা বানাচ্ছিল বাড়িতে। ব্যোমকেশ দেখলাম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে বলল, আমারও ব্যাপারটা মনে হয়েছে, তবে একটা বিষয় খটকা আছে। যদি সে চুরির মতলব করে থাকে, তবে আমাদের মূর্তিটা দেখাবে কেন? কেন, নিজের ওপর থেকে সন্দেহ হটিয়ে দেওয়ার জন্য হয়তো করতেই পারে। আর চুরি করে হয়তো মূর্তিটা ওর বাড়িতেই রেখেছে। সিগারেটে একটা লম্বা টান দিয়েও বলল, দাঁড়াও দাঁড়াও, কি বললে? আকাশ সিং লোকটার কাছে মূর্তিটার একটা ছবি ছিল, তাই না ভাইয়া? হ্যাঁ, ওটা দেখেই তো উনি মূর্তিটা করেছিলেন আশা করি। ধন্যবাদ ভাইয়া, অনেকক্ষণ ধরেই খটকাটা আমার মনে দাগ কাটছিল। এটা হতে পারে। দাঁড়াও, আমি দাসবাবুকে একটা ফোন করে আসি। ব্যোমকেশ যখন ঘর থেকে বেরিয়ে গেল, ওর মুখ জুড়ে খেলা করছে একটা হাসি। আমি তখনও মরুভূমির মধ্যে মরীচিকা দেখছি এমন অবস্থা। দাসবাবুর সাথে ব্যোমকেশ অনেকক্ষণ ধরে কথা বলল। কিছুতেই সেই কথা বুঝতে পারলাম না। কিন্তু এর পরেও আরেকটা কাকে ফোন করলো সেটা ভগবানই জানেন। আমার কাছে এগিয়ে এসে বলল তারপর, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তোমার আনুবিসের মূর্তি দেখার শখ ছিল, তাই না অমরজিৎ? কাল নিজের হাতে ধরতে পারবে আসল আনুবিসের মূর্তি। আমি দেখলাম ওর মুখে হাসি, যখন ও সব রহস্যের জট ছাড়িয়ে নিয়েছে। কাল শুধু যবনিকা পতন ঘটার দিন। তুমি কি বলছো আর কি বুঝলে আমার মাথায় অন্তত ঢোকেনি গো। কাল সকালটা হতে দাও, সব মাথায় ঢুকে যাবে। আর সব রহস্যের সমাধান হয়ে গেছে। এখন চটপট ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালে ঘুমটা ভাঙতে বেশ দেরিই হলো। উঠে দেখি বেলা 9টা হয়ে গেছে। আমি একটু খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো এক বছর 50-এর লোক। তার মাথায় টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার ফিতে আছে, সেটা গলায় ঝুলছে। নাকের ডগায় একটা ছোট গোঁফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী মানুষ, কিন্তু আমাদের ঘরে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? এখানে কি কিছু দরকার আছে? হঠাৎ চেনা গলায় উত্তর এলো, তুমি যখন চিনতে পারোনি তাহলে কেউ বুঝতে পারবে না। নিশ্চিত হওয়া গেল। এ যে ব্যোমকেশ ছদ্মবেশে এসেছে। ওর আবার ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞেস করতেই বলল, সব বুঝতে পারবে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। দাসবাবু জিপ নিয়ে আসছেন, আমাদের এখান থেকে নিয়ে যাবেন। তার আগে চলো তোমাকে একটু সাজিয়ে নেওয়া যাক। বলতে না বলতেই ব্যোমকেশ ওর সাজার বাক্স খুলে আমার মাথায় পরিয়ে দিল একটা পরচুলা, আর আমার নাকে চলে গেল একটা মস্ত গোঁফ। আমার পুরনো একটা সিল্কের পাঞ্জাবি ছিল, সেটাই গলিয়ে নিলাম। হালকা জলখাবার খেয়ে নিতে নিতে গাড়ির শব্দ পেলাম। বুঝলাম দাসবাবু এসে পড়েছে। আমি আর ব্যোমকেশ ছদ্মবেশে দাসবাবুর গাড়িতে উঠলাম। তিনি বললেন, আরে মশাই, আপনাদেরকে তো আমি চিনতেই পারছি না। আমার কথা ছাড়ুন, আপনাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো? ব্যোমকেশ বাবু, আপনাকে কোনো চিন্তা করতে হবে না।
মোট জনাভিষেক পুলিশ ওই আশেপাশেই থাকবে। আপনি একবার ইশারা করলেই ওরা চলে আসবে। দোকানে যাব, কিন্তু শুধু আমরা দুইজন। আপনি ওদের সঙ্গে একটু দূরে থাকবেন। আর ভাইয়া, তুমি যতটা পারবে কথা কম বলার চেষ্টা করবে। আর যদি কথা বলো তবে গলার আওয়াজ একটু ভারী করে কথা বলবে। বাকিটা আমি সামলে নেব। আর বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি মিটে যাবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বলবন্তজির অকশন হাউসের সেই রাস্তার মোড়ে। তারপর সেই রাস্তা ধরে হেঁটে এগিয়ে গেল। আজ দেখি অকশন হাউসের সামনে দুইজন দারোয়ান, মনে হয় এখন নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে। তুমিও যদি কিছু না করেই 10 লাখ টাকার মতো হাতে পাও, তাহলে তুমিও তোমার বাড়ির সামনে এরকম দারোয়ান বসাবে। আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আমরা দুইজন এবার দোকানে প্রবেশ করলাম। দেখলাম সোজাসুজি প্রবেশ করলো ও নিচে রাখা অ্যান্টিকগুলো পেরিয়ে বলবন্তজির ঘরে। প্রবেশ করেই গলাটা একটু খকখক করে কেশে একটা অতি বয়স্ক গলায় বলল, ভেতরে আসতে পারি? ওর গলাটা এতটা বয়স্ক ও করতে পারে প্রথমবার দেখলাম। বলবন্তজি নিজের হিসেব করছিলেন। আমাদের দেখেই উঠে নমস্কার জানিয়ে বললেন, আসেন আসেন, কি লাগবে বলুন। অনেক পুরানা আর দামি অ্যান্টিক্স পাবেন আমার দোকানে। হ্যাঁ, আমি দোকানের সব অ্যান্টিক্স দেখলাম, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা দেখলাম না। একটা পুরনো ভ্যালুয়েবল আনুবিসের মূর্তি আছে নাকি আপনাদের কাছে? ওটা পাওয়া যাবে? টাকা যা বলবেন পুরোটাই পাবেন। ওটা নিয়ে চিন্তা করি না আমি। হ্যাঁ ছিল, কিন্তু মূর্তিটা কিন্তু আনফর্চুনেট, ওটা চুরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি 12 লাখ দেন, ওটার মতো একটা মূর্তি আমার কাছে আছে, ওটা পাবেন। হ্যাঁ, নিয়ে আসুন, আমি দেখব। আসল আর ভালো হলে চেকে পেমেন্ট করে নিয়ে যাব। বলবন্তজি দেখলাম ব্যোমকেশের কথায় একটু খুশি হয়েই বললেন, আপনারা বসুন। ওটা অত দামি জিনিস, বুঝতেই পারছেন, তাই ওটা আমি সিন্দুকের ভিতর রাখি। ওপর দিয়ে নিয়ে আসতে হবে। আমরা বসলাম। বলবন্তজি ওর লাঠিটা নিয়ে ওপরের দিকে এগিয়ে গেল। হঠাৎ দেখলাম ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বাইরে দোকানে দুটো লোক অ্যান্টিক দেখছিল। ব্যোমকেশ ওদের হাতের ইশারায় ডাকতেই এপাশ ওপাশ দিয়ে অনেক পুলিশ এসে ঢুকলো দোকানে। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক। দোকানের নতুন সিকিউরিটিগুলো দেখলাম ভয়ে পেছনে গুটিয়ে গেছে। কি, ওদের মধ্যে থেকে দাসবাবুর পেছন থেকে সাথে বেরিয়ে এলেন আকাশ সিং। আমি বুঝলাম না উনি এখানে কি করছেন। হঠাৎ এমন সময় এক হাতে মূর্তিটা নিয়ে অপর হাতে লাঠিটা ধরে সিঁড়ি দিয়ে নেমে আসছিল বলবন্তজি। কিন্তু বাইরে এত পুলিশ দেখে হয়তো হকচকিয়ে গেছে, আর ভয়ে ওনার পা এগোচ্ছে না। লাঠিটা দেখলাম ওনার হাতের থেকে পড়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে পড়ল ঘরের সামনে। ব্যোমকেশ ততক্ষণে নিজের ওই বুড়োর বেল খুলে ফেলে একটা সিগারেট ধরিয়ে নিয়েছে। সে এগিয়ে গেল লাঠিটার দিকে, ওটাকে হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা, আপনার সিন্দুকটা তো আপনি কারো কাছে খোলেন না, ওটা নাকি সিক্রেট। চলুন, আজ আমি আপনাকে খুলে দেখাচ্ছি। আর আকাশবাবু, আপনি ওনার হাত থেকে ওই আনুবিসের মূর্তিটা নিয়ে দেখুন তো ওরা আসলটা কিনা। আপনার মতো পাকা শিল্পীর চোখ আশা করি ওই আসল মূর্তি দিতে পারবে না। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এটা আসল মূর্তি? শুধু শুধু আমাকে এমন বিনা প্রমাণে দোষ দেওয়ার সাহস কে দিল আপনাদের? আরে কত প্রমাণ চাইছেন বলবন্তজি? চলুন, সব আজ আপনি বুঝতে পারবেন। ব্যোমকেশ ওনার কাছে গিয়ে ওর হাত দিয়ে মূর্তিটা ছিনিয়ে নিল। বলবন্তজি পাথরের মতো খালি দাঁড়িয়েই রইলেন, কোনো কথা বললেন না। ব্যোমকেশ সেই মূর্তিটা আকাশ সিংয়ের হাতে দিয়ে বলল, দেখুন তো আকাশবাবু, এটাই আসল কিনা। আমি আমার মূর্তি আমার কাছে রেখেছি, তাতে দোষটা কি? আর মূর্তিটার ইন্স্যুরেন্স বাবদ যে 10 লাখ টাকা কোম্পানি থেকে নিয়েছেন, ওটার কি বলবন্তজি? ভালোই তো নিজের মূর্তিটা নিজেই চুরি করালেন, আবার ভালো মতো ঘটনাটাকে সাজিয়ে পুলিশকে বললেন, ভাবলেন বেঁচে যাবেন, তাই না? এটা দোষ নয় বলবন্তজি? বলবন্তজি দেখলাম তখনও ঘামছে। আমি জানি ওর বুকটা এখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি বললাম, সবই তো বুঝলাম, কিন্তু আগের দিন উনি আমাদের সামনে সিন্দুকটা খুললেন না কেন? তা দেখাবেন কেন? ওটা ওনার আসল চাল। ওটা যে উনি ছাড়া আর কেউ খুলতে পারবেন না, কারণ ওটার চাবি থাকতো শুধু ওনার কাছেই।
চলুন আজ দেখাচ্ছে ওই সিন্দুকটার রহস্য। ব্যোমকেশের হাতে তখন বলবন্তজির লাঠিটা, যেটার মাথার দিকটা পুরো সোনার। আমরা উপরের ঘরে প্রবেশ করতেই সবার সামনেই ব্যোমকেশ হাতের লাঠিটা তুলে ধরে বলল, চলুন সবাই আজ একটা আলাদা চাবি দেখতে চলেছেন, সোনার চাবি দেওয়া সিন্ধুক। ব্যোমকেশ একটা প্যাচ ঘোরানোর সাথে সাথেই সোনার জায়গাটা লাঠি থেকে আলাদা হয়ে গেল। ও সোনার লাঠিটার উপরের আধা অংশ নিয়ে এগিয়ে গেল সিন্দুকটার দিকে। তারপর নিজের ছুচালো চাবির মতো অংশটা ঢোকাতেই খুট করে শব্দ করে সেটা খুলে গেল। আমরা তো ততক্ষণে অবাক। কি বলবনজি, আপনার সব প্রমাণ পেয়ে গেছেন তো? বলবনজি আর কোনো কথা বলার অবস্থায় নেই, সেটা সবার বোঝা হয়ে গেছে। ওর হাতে এখন জ্বলজ্বল করছে আসল কালো কোষ্টি পাথরের তৈরি আনুবিসের মূর্তিটা। পুরো মূর্তিটার শরীরের কাজ সোনার আর অতি নিখুঁত। মূর্তিটা কাছ থেকে ভালো করে দেখলাম। কালো ভয়ানক মানুষরূপী শরীরে ধর বসানো আছে একটা ধূর্ত খ্যাক শিয়ালের। চোখ দুটো জ্বলজ্বল করছে দুটো নীল রঙের দামি পাথরে। এটা কি বলে ইজিপ্টের ডেথ অফ গড। এটাই সেই আনুবিসের মূর্তিটা। ওটা দেখেই আমার মনটা কেমন ছ্যাদ করে উঠল। সেটা ভয়ে কিনা বলতে পারবো না। এই নিন আপনার মূর্তি আর আপনার আসামি। এবার আপনার যা করার আপনি করুন দাসবাবু। আমি আজ উঠি। চলো ভাইয়া।